হুম, ready। হুম। আহ, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ইমরান হাসান। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে। যারা এখনো জয়েন হও নাই তারা একটু দ্রুত জয়েন হও, আমরা এখনই ক্লাসে ফিরে যাব। তো আজকে তোমাদের সাথে যেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা ঠিক করেছি সেটি হচ্ছে যে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জিকে ক্লাস মূলত 1952 সাল থেকে 1971 সালে যে বাংলাদেশের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তোমরা জানো যে যখন 1947 সালে ব্রিটিশরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিনটি দেশকে স্বাধীনতা দিয়ে চলে যায়, আমরা তখন পড়ে যাই পাকিস্তানের একটি অংশ হিসেবে। তো এই যে 23 বছরের ইতিহাস, অ্যাডমিশন টেস্টে এই 23 বছর থেকে কোশ্চেন হয় না, এটা তুমি খুঁজে পাবা না যতগুলা অ্যাডমিশন টেস্ট এখন পর্যন্ত হয়েছে বাংলাদেশের ইতিহাসে। সো বুঝতেই পারতেছো এটা কতটা ইম্পর্টেন্ট। সো এটাতে খুব ভালোভাবে পড়তে হবে। সো আজকে যেহেতু তোমাদের ফ্রি লাইভ ক্লাস চলছে, জিকের প্রথম ক্লাস, নতুন ব্যাচ যেহেতু আমরা রান করতে যাচ্ছি, সো আজকে শর্টকাটে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব যে 1952 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কি কি ঘটেছে, এবং সেই সাথে একটি যুগান্তকারী চ্যাপ্টার হচ্ছে বাংলাদেশের একটি সংবিধান রচনা করা। তো এই এই সকল বিষয় নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমরা সাজানোর চেষ্টা করেছি কিছু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়ে, যেগুলোর সলভ তোমাদের দেখাবো এবং সেই সাথে এগুলোর ব্যাখ্যা আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এই যে আমরা এমসিকিউ গুলো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি, এইগুলা থেকে প্রত্যেক বছরই তোমাদের কোশ্চেন হয়। আমি বলবো যে অ্যাটলিস্ট একটা হলে তুমি এমসিকিউ পাবে যদি আজকের ক্লাসটা ভালোভাবে করার চেষ্টা করো এবং অ্যাটেন্টিভলি ক্লাসটা করো। সো সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে যে মনোযোগের সহিত সবাই ক্লাসে যোগদান করো এবং খাতা কলম নিয়ে রেডি থাকো। সো কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যায়। প্রথমে দেখতে পাচ্ছ যে 1952 সাল হেডলাইনটা দিয়েছি। তো 1952 সাল কেন বিখ্যাত সেটা তোমরা সবাই জানো। আমি বলবো যে অ্যাটলিস্ট একটা হলে তুমি এমসিকিউ পাবে যদি আজকের ক্লাসটা ভালো হবে। পাওয়ার বাটনটা তো ঝামেলা, বাটনটা হবে না, মাইক্রোফোন ইউজ করো। ওকে, সো যেটাতে ছিলাম যে 1952 সালের মানে 1952 সালটা কেন বাংলাদেশের সবাই জানে আসলে কি এমন ঘটেছিল এই 1952 সাল নিয়ে। তোমরা সবাই জানো যে এই সময় কি হয়েছিল, বাংলাদেশে ভাষা আন্দোলন সংগঠিত হয়। স্পেসিফিক্যালি আমরা জানি এই 21শে ফেব্রুয়ারি 1952 সালে বাংলার ইতিহাসে একটি যুগান্তকারী একটি ঘটনা ঘটে যায়, যেই কারণে সবাই 1952 সাল থেকে খুব ভালোভাবে, মানে সবাই জানে যে 1952 সাল মানে বিশেষ কিছু একটা সামথিং। সো 52 সালে যেটা হয় যে ভাষা আন্দোলন সংগঠিত হয়। এখন এই ভাষা আন্দোলনটা তো আর একদিনে সংগঠিত হয়ে যায় নাই। এমসিকিউ আমি পড়ে যাচ্ছি, আগে একটু আমার কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করো। এই শোনা থেকে আশা করি যে তোমরা দু একটা এমসিকিউ কমন পাইলে পাইতেও পারো যদি আল্লাহ রহমত করে। সো প্রথমেই বলি যে এই 52 সালের ভাষা আন্দোলন এটা কিন্তু একদিনে শুরু হয় নাই। 1947 সালে যখন ব্রিটিশরা, সর্বশেষ গভর্নর জেনারেল ছিল কে, লর্ড মাউন্টব্যাটেন, সে কিন্তু কি করে যে ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947 পাশ করে দিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি করে দিয়ে তারা কিন্তু চলে যায়। এবং তখন থেকেই 15ই আগস্ট তোমরা জানো যে ভারত স্বাধীনতা লাভ করে এর পরের দিনই পাকিস্তান, অর্থাৎ ভারত এবং পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টি হয়ে যায়। তো এই যে দুইটা রাষ্ট্র সৃষ্টি হলো, তো এখানে দেখা গেছে যে পাকিস্তানের অংশ হয়ে যায় আমরা বর্তমানে যারা বাংলাদেশের আছি। এখানে সবার প্রথম যে ঝামেলাটি দেখা দেয় সেটি হচ্ছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষাটা কি হবে, যে এইটা কি উর্দু হবে নাকি বাংলা হবে নাকি আদার কোনো ল্যাঙ্গুয়েজ হবে। ব্রিটিশরা ছিল তো ইংরেজ, তোমরা তো সবাই জানো। তো ওই সময় দেখা গেছে সবকিছু ইংলিশে হতো। যেহেতু আমি আইনের স্টুডেন্ট, একটা কথা বলি যে আমরা যে সকল ব্রিটিশ ল গুলা পড়ি ম্যাক্সিমামই তোমার ব্রিটিশ পার্লামেন্টে তৈরি করা। যেমন আজকে তোমাদের সাথে আমি কিছুটা আলোচনা করব দি পেনাল কোড 1860, অর্থাৎ 1860 সালে দণ্ডবিধি আইন। এটা একটা কোশ্চেনের সাথে রিলেটেড, এই জন্য আর কি একটু প্রসঙ্গক্রমে চলে আসবে। তো এই যে আইনগুলো তারা দেখবে যে সবকিছু তারা কিন্তু ইংলিশে তারা করার চেষ্টা করে। সো যখন ব্রিটিশরা চলে যায় তখন কিন্তু দেখা গেছে যে ইংলিশের প্রয়োজনীয়তা বা ইংলিশটাকে আর বাংলাদেশ ভারত কেউই তেমন একটা নিতে চায় নাই। সো রাষ্ট্রভাষা তাহলে পাকিস্তানের কি হবে, এটা নিয়ে সর্বপ্রথম কনফ্লিক্ট শুরু হয়। তো কনফ্লিক্ট শুরু হওয়ার পর দেখা যায় যে পাকিস্তানের, তো তোমরা জানো যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, তিনি ছিলেন মুসলিম লীগের সভাপতি, মুসলিম লীগের একজন বড় স্টেক হোল্ডার। তো উনি ছিলেন, মানে কি বলবো যে ওনার দাবি ছিল এরকম যে উর্দু হচ্ছে মুসলমানদের প্রধান ভাষা, এই সেই, মানে উর্দু দিয়ে কথা না বললে পবিত্রতা থাকবে না, মানে ওনার এমন একটা অ্যাটিটিউড ছিল। তো যাই হোক, এত ডিপে আমরা না যাই।
তো 1947 সালে সর্বপ্রথম বাংলা নাকি উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা সেটা নিয়ে কথা শুরু হয়। এখন সর্বপ্রথম আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিল, উপাচার্য জিয়াউদ্দিন আহমদ। তিনি দেখবা যে একটা দাবি করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অথবা উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হওয়া উচিত। এই সাথে আরেকজন ছিল চৌধুরী খালিকুজ্জামান, তিনিও কিন্তু একই দাবি করে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা একমাত্র উর্দু হওয়া উচিত। কিন্তু এখানে তোমাদের একটা ইনফরমেশন দিই আমি, যেটা তোমাদের লাগবে, এমসিকে আমি পড়ে যাচ্ছি। যখন এই রাষ্ট্রভাষা কি হবে সেটা নিয়ে কথা শুরু হয়, তখন যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যাবে যে পাকিস্তানের জনসংখ্যার 56.40, অর্থাৎ পাকিস্তানের মোট জনসংখ্যার 56.4% জনগণ তখন বাংলা ভাষায় কথা বলতো। তার মানে বুঝতেই পারছো যে 50%-এর অধিক মানুষ তখন বাংলা ভাষায় কথা বলতো। এমন একটা সিচুয়েশনে দাঁড়ায় পাকিস্তানের যারা নীতি নির্ধারক বা বুদ্ধিজীবী সাহিত্যিক ছিল, স্পেশালি পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক, তারা দেখা গেছে যে তারা বলে যে না, এইটাকে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা যাবে না। পক্ষান্তরে আমরা যদি উর্দু চিত্র দেখি, এখানে আমরা দেখতে পাই যে উর্দু ভাষাভাষী জনসংখ্যার অনুপাত পার্সেন্টেজ ছিল অনলি 3.27%, মানে এরকম একটা অ্যামাউন্ট ছিল যে যারা শুধুমাত্র উর্দু ভাষায় কথা বলতো। তো যেখানে 56% মানুষ বাংলায় কথা বলতেছে, অনলি 3.27% মানুষ শুধুমাত্র উর্দু ভাষায় কথা বলতেছে, সেখানে এরকম একটা সিচুয়েশনে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করা হয়, সেখানে তো জনগণ তো এটা কখনোই মেনে নেবে না, এটাই স্বাভাবিক। তো সর্বপ্রথম যে কাজটা শুরু হয় যে তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিল, সেই সাথে ভাষাবিদ, তোমরা তার নাম জেনে থাকবা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই নামটার সাথে আমরা সকলে পরিচিত, কারণ ব্যাকরণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এদের দুইজনের নাম শুনে নাই এমন স্টুডেন্ট পাওয়া দুষ্কর বলে আমি মনে করি। আচ্ছা, তো আলোচনায় ফিরে যাচ্ছি। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি সর্বপ্রথম দেখা গেছে যে তিনি প্রবন্ধ লিখে দাবি করে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত, যেহেতু 56.40% মানুষ তখন বাংলা ভাষায় কথা বলতেছিল। এই গেল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি সর্বপ্রথম প্রবন্ধ লিখে এই দাবিটা করেন। আচ্ছা, এখন 1947 সালের 1 সেপ্টেম্বর, এই ডেটটা তোমরা নোট করে রাখো। 1947 সালের 1 সেপ্টেম্বর, এই দিন দেখা গেছে যে একটি যুগান্তকারী ঘটনা ঘটে ভাষা আন্দোলন কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ অধ্যাপক ছিল, তার নাম হচ্ছে আবুল কাশেম। আবুল কাশেম 1947 সালের 1 সেপ্টেম্বর আবুল কাশেম তমুদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠন করে। এইটি ছিল ভাষা আন্দোলনের প্রথম কোনো সাংস্কৃতিক সংগঠন, অথবা যে কোনো একটা সংগঠন তুমি বলতে পারো, যে এর মাধ্যমে কি হয় যে দেখা গেছে যে ভাষা আন্দোলন মানে কোনো একটা সাংগঠনিক রূপ ধারণ করে। তো 47 সালের 1 সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস গঠিত হয়। এর পরবর্তীতে যে ঘটনাটি ঘটে, আমরা ওইদিকে চলে যাচ্ছি। 47 সালে পরবর্তীতে আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম, সেই সাথে কাজী মোতাহার হোসেন চৌধুরী এবং আমাদের ত্রিশালের একজন বিখ্যাত ব্যক্তি ছিল আবুল মনসুর আহমেদ, তারা তিনজন মানে প্রবন্ধ লিখে এটার প্রতিবাদ করেন। প্রবন্ধটার নাম ছিল এরকম যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু। আমি এটা লিখছি না, তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা নোট করার চেষ্টা করো। নামটা ছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু। তারা এই শীর্ষক একটা প্রবন্ধ প্রকাশ করে, সেখানে তারা অনেক যুক্তি তর্ক দেখায় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি জন্য উর্দু না হয়ে বাংলা হওয়া উচিত, অথবা দুইটাই হওয়া উচিত, এরকম তারা অনেক যুক্তি তর্ক দেখায়। তো এইটাই গেল তোমার মানে 47-এর আমি বলবো যে 47-এ মোটামুটি এই সকল ঘটনাগুলো ঘটে। সে এখানে সবচেয়ে বেশি তুমি গুরুত্ব দিবা হচ্ছে যে 1 সেপ্টেম্বর তমুদ্দুন মজলিসটা গঠিত হয়। কে প্রতিষ্ঠা করে? আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ অধ্যাপক আবুল কাশেম তমুদ্দুন মজলিস গঠন করে। আচ্ছা, এরপরে পরবর্তীতে চলে যায় 1948 সাল।
10টা কোথায় লেট হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা কি আমার কথা বুঝতেছো, মানে ইনফরমেটিভ হচ্ছে কি না তোমরা কমেন্টে জানাবা, বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে কমেন্টে তোমরা এখনই জানাও। আচ্ছা 1948 সালে একটা ঘটনা ঘটে, এটা লিখে রাখো যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1948 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1948 সালে। এটা এমসিকিউ আসতে পারে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়, সেটা হচ্ছে 1948 সাল এটা। আচ্ছা 48 সালে আপাতত এটাই মাথায় রাখো। পরবর্তীতে আমরা চলে যাব কি বলে যে ডক্টর, এক মিনিট, আচ্ছা হ্যাঁ কমেন্ট করো তোমরা, কমেন্টে কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমি আনসার দিচ্ছি। আচ্ছা এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এনাদের আলোচনা গেল। ভাষার ইতিহাসে বা রাষ্ট্রভাষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উনি কি করছিল তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একবার আসছিল। এটা হচ্ছে, আচ্ছা তারিখটা আমি পরে বলছি। তিনি প্রথমে রেসকোর্স ময়দানে আসে 1948 সালে। রেসকোর্স ময়দানে আসার পর তিনি একটা ঘোষণা দেয় যে উর্দু অ্যান্ড ওনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। অর্থাৎ তার এরকম মনোভাব ছিল যে শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, যেখানে 56% মানুষ বাংলায় তখনও কথা বলে। তো সেখানে উপস্থিত জনতা তারা কিন্তু খুব মানে তীব্রভাবে এটাকে প্রত্যাখ্যান করে এবং না না ধ্বনি দিয়ে তারা এটাকে মানে নাকচ করে দেয়, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। এটা হচ্ছে, আমি এখন তারিখটা বলে দিই, 1948 সালের 21শে মার্চ। 1948 সালের 21শে মার্চ এটা হচ্ছে তোমার রেসকোর্স ময়দান। পরবর্তীতে এটা তিনি রেসকোর্স ময়দানে বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে শুধুমাত্র উর্দু। আচ্ছা পরবর্তীতে 24শে মার্চ তিনি ঢাকার কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে ছবিটা তোমরা সবাই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে তিনি একটা সমাবর্তন অনুষ্ঠানে বলেন যে উর্দু অ্যান্ড উর্দু মানে একই কথা বলছে। সেখানে তিনি আরো জোর দিয়ে বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা শুধুমাত্র উর্দুই হবে, অন্য কোনো ভাষা হবে না। আচ্ছা এই গেল 1948 সাল। এখন আমরা চলে যাব, এই দুটো ইনফরমেশন মাথায় রাখো তাহলে হয়ে যাবে আশা করি এখানে। এবার আমরা চলে যাই 1949 সাল। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই, এটা তোমাদের জন্য এনাফ হবে আমি মনে করি। আওয়ামী লীগ, বর্তমানে যে দলটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে আওয়ামী লীগ, এই দলটি গঠিত হয় কত সালে? 1949 সালের 23শে মার্চ ঢাকার টিকাটুলিতে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ। তখন কিন্তু নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লেখা কিন্তু আমার খুবই বাজে, একটু বুঝে নিও, আর না বুঝলে আমাকে বলে দিও। আচ্ছা আওয়ামী মুসলিম লীগ এটা গঠিত হয় কত সালে? 1949 সালের 23শে মার্চ। তখনকার সভাপতি কে ছিল তোমরা সবাই জানো যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সিরাজগঞ্জে যিনি জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। সেই সাথে শামসুল হক ছিলেন সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এই তিনটে ইনফরমেশন মাথায় রাখলে তোমাদের জন্য এনাফ। ও সরি সরি সরি, কোথায় লাগলো? একটু ওয়েট করো, একটু লাইনে একটু ঝামেলা হয়েছে, আমরা ঠিক করতেছি। ওকে আসো এটা বলে যেতে বুঝতে পারতেছ। আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো আমি যে পড়াচ্ছি বা এগুলা কি মনে হচ্ছে যে অ্যাডমিশন আসতে পারে? মানে কারো কোনো কমেন্ট নাই, কারো কোনো রেসপন্স নাই, কমেন্ট করো, রেসপন্স করো। না কমেন্ট তো নাই। এমসিকে চলে যাচ্ছি। ওকে
আচ্ছা, লাইন ঠিক হয়ে গেছে, আমরা আবারও চলে যাচ্ছি তোমার কোশ্চেন। আচ্ছা, ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিল? আচ্ছা, এটা তোমরা কমেন্ট আনসার করো তো দেখি, মানে কে কত দূর জানো, ব্যাডমিশনে কে কতটা এক্সপার্ট, কতটা আগাইছে একটু দেখি। আমি আনসার বলতেছি, কমেন্ট করো খুব দ্রুত। আমি কোশ্চেনটা তোমাদের দিয়ে দিয়েছি ডিসপ্লেতে। 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিল? আচ্ছা, যেহেতু রেসপন্স নাই, আমি কি ধরে নেব যে তোমরা জানো না আনসারটা? আচ্ছা, সমস্যা নাই, শিখতেই আসছি আমরা এখানে, শিখে নিবা। আচ্ছা, 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ ছিল রফিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ হন। আচ্ছা, 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনটি ছিল কি বার? বৃহস্পতিবার। বাংলা ছিল কত? 8ই ফাল্গুন। 8ই ফাল্গুনে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ হন হচ্ছে রফিক। তিনি প্রথম শহীদ হন, অর্থাৎ ঢাকা ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে শহীদ রফিক। আচ্ছা, 21শে ফেব্রুয়ারির আগে 20শে ফেব্রুয়ারি কি হয়েছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী যে ছিল পূর্ব বাংলার, নুরুল আমিন, তিনি কিন্তু 144 ধারা জারি করেন। 144 ধারা জিনিসটা কি যদি তোমরা লতে পড়ো তাহলে বুঝতে পারবা, আপাতত ওইদিকে আমি আর না যাই। আচ্ছা, এটা গেল প্রথম। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন ছিল যে 21শে ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা মেডিকেল কলেজের কাছে পুলিশের গুলিতে কতজন শহীদ হন? এটার আনসার কি জানা আছে তোমাদের? হ্যাঁ, রফিক উদ্দিন কমেন্ট করেছো। আস তামান্না আনসার সঠিক। তারপরে সুমাইয়া আক্তার রিয়া, হ্যাঁ ধন্যবাদ কমেন্টের জন্য। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আনসারটা দেওয়ার চেষ্টা করো। 21শে ফেব্রুয়ারির 1952 সালে ঢাকা মেডিকেল কলেজের কাছে পুলিশের গুলিতে কতজন শহীদ হন? আচ্ছা, আমি আনসারে যাচ্ছি, তবে দেখি তোমাদের কি অবস্থা। সমস্যা নাই, এখন তো মাত্র শুরু, আনসারগুলো না জানারই কথা। অ্যাডমিশন আমি যখন শুরু করি প্রথমে, তোমরা তো এগুলো সম্পর্কে কিছুটা হলেও জানো, আমি কিছুই জানতাম না, মানে আমি একদম টোটালি নিউ ছিলাম। তো ওইখান থেকে রাবি পর্যন্ত আসা, তো বুঝতেই পারতেছো, তো হতাশ হওয়ার কিছু নাই। আচ্ছা, এটার আনসার হবে যে 5জন শহীদ হয়েছিল। যদিও দেখা গেছে যে রফিক, সালাম, বরকত, শফির অনেকে শহীদ হন, তবে ওই দিন 5জন শহীদ হয়েছিল, এই আর কি, এটা মাথায় রাখবা। ডিসপ্লেতে দেখতে পাচ্ছ মোট শহীদের সংখ্যা অসংখ্য হলো 5জন মূলত এই মেডিকেলের সামনে শহীদ হন। আচ্ছা, এটা গেল। পরের কোশ্চেনে চলে যাই। রাষ্ট্রভাষা বাংলা চায় প্রথম প্রস্তাব উত্থাপন করেন কে? দেখি এটা কারো জানা আছে কিনা, একটু কমেন্ট করার চেষ্টা করো। আচ্ছা, অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ আনসার করার চেষ্টা করো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? না দেখতে পারলে তোমরা কমেন্টে বলো, আমি তো বলতেছি, কমেন্ট উন্মুক্ত সবার জন্য। আচ্ছা, যাক, রাষ্ট্রভাষা বাংলা চায় প্রথম প্রস্তাব উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, এই লোকটার ব্যাপারে তোমাদের কিছু ইনফরমেশন না দিলেই না। আচ্ছা, এখানে দেখো কি আছে যে রাষ্ট্রভাষা বাংলা চায় প্রথম প্রস্তাব উত্থাপন করেন কে? আচ্ছা, প্রস্তাবটা কোথায় উত্থাপন করা হয় তোমাদের কি জানা আছে? একজন কো আনসার দিয়েছো, ধন্যবাদ। সুমাইয়া আক্তার রিয়া, হ্যাঁ আনসার একদম সঠিক, খুবই ভালো, ওয়েল ডান। আচ্ছা, ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, আমি এখন একটু বলি যে এই লোকটা আসলে কে ছিল। আচ্ছা, এই প্রস্তাবটা কোথায় উত্থাপন করা হয়েছিল তোমাদের যদি জানা থাকে তাহলে তো ভালো। এখন আমি বলি, 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়, তখন ভারত এবং পাকিস্তান উভয়ের জন্য কিন্তু সংবিধান রচনা করা অপরিহার্য হয়ে ওঠে। আর সংবিধান জিনিসটা কি এটা তোমরা আশা করি জানো, যে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সুপ্রিম ল অফ এ রিপাবলিক অর অফ এ স্টেট, ইটস কল্ড কনস্টিটিউশন। আচ্ছা, অর্থাৎ একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এটার উপরে কোনো আইন নেই, সেটাকে বলা হচ্ছে তোমার সংবিধান। এই সংবিধান রচনা করার জন্য যে একটি তোমার কি বলে, যে একটি সংসদের মতো একটা মানে গঠন করা হয়, সেটাকে বলা হচ্ছে গণপরিষদ। এখন গণপরিষদ আর সংবিধানের মধ্যে হালকা একটু পার্থক্য আছে, গণপরিষদ এবং পার্লামেন্ট এই দুইটার মধ্যে হালকা একটু পার্থক্য আছে। যেমন আমি বলি, এটা আমাদের লয়ের প্রফেসররা এই ব্যাপারে লেকচার দিত, তো তোমাদের একটু বলি, যদি তোমরা লতে পড়ো
তোমরা এগুলা জানতে পারবা। তো গণপরিষদটা প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র একটি দেশের জন্য শাসনতন্ত্র অথবা সংবিধান প্রতিষ্ঠা করার জন্য বা তৈরি করার জন্য। পক্ষান্তরে একটা সংসদ প্রতিষ্ঠিত হয় একটি রাষ্ট্রের যাবতীয় আইন এবং কালাকানুন তৈরি করার জন্য। বুঝতে পারতেছো যে সংসদ হচ্ছে তোমার থাকবে, মানে একটা রাষ্ট্র যতদিন থাকবে সংসদ থাকবে, সেটা হোক কমিউনিস্ট রাষ্ট্র হোক, সেটা রাজতান্ত্রিক হোক, সেটা যাই হোক, একটা সংসদ থাকবে। কিন্তু গণপরিষদ যেটা, সেটা শুধুমাত্র সংবিধান প্রণয়নের কাজে নিয়োজিত। সংবিধান প্রণয়ন করে ফেলবে, তাদের কাছে ওখানে শেষ, তারা ডিসলভ হয়ে যাবে। আচ্ছা, এখন এই পাকিস্তান গণপরিষদ গঠিত হয় 1948 সালে। যখন পাকিস্তান গণপরিষদ গঠিত হয়, প্রথম অধিবেশন সেটা তোমার অনুষ্ঠিত হয়েছিল খুব সম্ভবত 23শে ফেব্রুয়ারি 1948। প্রথম গণপরিষদের অধিবেশন বসে পাকিস্তানের লাহোরে সম্ভবত। তো ওইখানে তোমার দেখা গেছে যে গণপরিষদের ভাষা কি হবে প্রথম অধিবেশনে, এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। সেখানে অধিকাংশ এমপি যারা ছিল, এমপি বলতে ওই যে গণপরিষদের সদস্য যারা ছিল, তারা প্রস্তাব করে যে পাকিস্তানের গণপরিষদের ভাষাটা হওয়া উচিত হচ্ছে তোমার উর্দু। কিন্তু বাঙালি এমন একজন সাহসী ব্যক্তি যেখানে ছিল, তার নাম হচ্ছে এই বীরেন্দ্রনাথ দত্ত। তিনি কিন্তু কুমিল্লার একজন লোক ছিলেন, বা কুমিল্লার একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন। ইনি প্রস্তাব করেন যে না, শুধুমাত্র গণপরিষদের ভাষা শুধুমাত্র মানে উর্দু এবং ইংলিশ এই দুটোই হবে না, সেই সাথে বাংলাকেও রাখতে হবে। তো পাকিস্তান গণপরিষদে তিনি এই দাবিটা উত্থাপন করেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, এই তো ব্যাখ্যাটা দেওয়া আছে, একটু দেখে নাও। আচ্ছা, 1952 সালে রাষ্ট্রভাষা বাংলাদেশ, হ্যাঁ এটা গেল। হ্যাঁ, কোথায় উত্থাপন করা হয় এটা আনসার আমি ইতিমধ্যে বলে দিয়েছি। তো তোমরা একটু কমেন্ট করো, দেখি তোমাদের কি অবস্থা। প্রশ্নটা দেখো, 52 সালে রাষ্ট্রভাষা বাংলাদেশের প্রস্তাব কোথায় উত্থাপন করা হয়? খুব দ্রুত একটু কমেন্ট করো। আচ্ছা, যাক, এটার আনসার হচ্ছে তোমার পাকিস্তান পাকিস্তান সংসদে হবে এটা, যেখানে যেহেতু এখানে গণপরিষদটা দেওয়া হয় নাই, তো এখানে পাকিস্তান সংসদ হবে, এই ব্যাপারটা মাথায় রেখো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, পাকিস্তান গণপরিষদ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা। সরি, একটু মিস্টেকেনলি তোমার ওই ওয়ানটা চলে গেছে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের মুখ্য নেতা কে ছিল? আচ্ছা, আমি অপশনটা দিয়ে দিই তোমাদের, দেখো অপশনগুলো। যুক্তফ্রন্ট নির্বাচনের মুখ্য নেতা কে ছিল? শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা ফজলুল হক। তোমাদের একটা তথ্য দিয়ে দেয়, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মাওলানা ভাসানী ছাড়া বাকি তিনজনের নামে কিন্তু 3টা হল আছে ছেলেদের। তো ছেলেরা যদি কেউ সরি ছেলেরা যদি কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, হয়তো কোনো একটা হলে তোমরা অ্যালটমেন্ট পাইতেও পারো। তো একটু আনসার করার চেষ্টা করো, দেখি তোমরা পারো কিনা। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের মুখ্য নেতা কে ছিলেন? আচ্ছা, আমি বলে দিই, যুক্তফ্রন্টের মুখ্য নেতা ছিল শেরে বাংলা ফজলুল হক, তিনি ছিলেন মুখ্য নেতা। আচ্ছা, যুক্তফ্রন্টটা ব্যাপারটা কি ছিল একটু বলে 2 মিনিটে। 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, তখন বাঙালিরা বুঝতে পারে যে আসলে যারা শাসন করতেছে তারা বাঙালিদের আপনজন না, বা তারা বাঙালিদের প্রতি কি বলে যে বাঙালিদের প্রতি তাদের ওই রেসপেক্ট বা তাদের ওই ভালোবাসাটা নাই। তো এই জন্য মুসলিম লীগকে হারানোর জন্য 1954 সালে যে প্রাদেশিক পরিষদের নির্বাচনটা হয়, ওইখানে মুসলিম লীগকে হারানোর জন্য বাংলার যে বড় বড় রাজনৈতিক কয়েকটা দল ছিল, তারা একতাবদ্ধ হয়ে একটা জোট গঠন করে। সেখানে 4টি দল ছিল, এদেরকেই তোমার বলা হচ্ছে যুক্তফ্রন্ট। আর এই যুক্তফ্রন্টের মধ্যে অন্যতম একজন নেতা ছিলেন শেরে বাংলা ফজলুল হক, আর তার দলের নাম ছিল, একটু লিখে দিই, কৃষক প্রজা পার্টি। আচ্ছা, এই হলো কৃষক প্রজা পার্টি, তার দল ছিল, এবং তিনি ছিলেন এটার মুখ্য নেতা। আচ্ছা, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, বড় ঘ আনসার করেছো সুমাইয়া আক্তার রিয়া, ধন্যবাদ। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হয় 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে? এটা তোমাদের জানার কথা, আমি একটু আগে যেটা নিয়ে আলোচনা করেছি সেটাতে আনসারটা রয়ে গেছে।
মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হয়, একটু আনসার করার চেষ্টা করো, 10 সেকেন্ড সময়। আচ্ছা, এটার আনসার হবে যে যুক্তফ্রন্ট নির্বাচনে তোমার দেখা গেছে যে মুসলিম লীগের একদম ভরাডুবি ঘটে, তারা মাত্র 9টি আসন পায় এবং যুক্তফ্রন্ট 223টি এবং সাথে 13টি, টোটাল 236টির মতো তারা আসন লাভ করে পূর্ব বাংলা প্রাদেশিক আইন পরিষদ যেটা ছিল আর কি সেখানে। তো এই নির্বাচনের পরে তোমার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয় বা সিলেক্ট করা হয় শেরেবাংলাকে ফজল হককে, যেহেতু তিনি ছিলেন প্রধান নেতা, তো বুঝতেই পারতেছো মুখ্যমন্ত্রী তো তাকেই দিতে হবে। আচ্ছা, এটা গেল। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়? অপশনগুলো দেখাই। এটা খুবই ইজি, তোমরা অনেক আগে পড়ে আসছো, তো একটু বলার চেষ্টা করো যে কবে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়, কত সালে? আচ্ছা, আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 1968 সালে। আচ্ছা, এখন আমি একটু বলি যে আগরতলা ষড়যন্ত্র মামলাটা আসলে কি ছিল। 1900, আচ্ছা এর আগে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো, যে এগুলো এখানে কিন্তু অনেক ইতিহাস, এগুলো একটা ক্লাসে কিন্তু এত কিছু তোমাদের পড়ানো সম্ভব না। তার উপরে আমি চেষ্টা করতেছি যে যত ইনফরমেশন গুলো বা যে ইনফরমেশন গুলো তোমাদের জন্য খুবই দরকার, মানে পরীক্ষাতে আসে বারবার, ওইগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি। তো এরপরে আমাদের পেইড ব্যাচ তো আছেই, তোমরা যারা ভর্তি হবে, আমাদের শিডিউল গুলো খুব ভালো করে সাজানো আছে, আমরা ডিসকাউন্টও দিচ্ছি এখন হয়তো, হ্যাঁ ডিসকাউন্ট চলছে, তো তোমরা ভর্তি হও, আমরা খুব ডিটেলস আলোচনা করবো, আশা করি কোনো কিছুই তোমাদের আর বাদ থাকবে না, তোমরা ভালো কিছু করতে পারবা। 50% ডিসকাউন্ট তোমাদের এখন চলছে, তো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও, তোমরা ভালো ক্লাস পাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 1968 সালে। 68 সালের মামলাটি যে করা হয়েছিল তার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলি, যে 1968 সালের দিকে যে সামরিক বাহিনীর কতিপয় সদস্য লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনের মানে নেতৃত্বে তারা চিন্তা ভাবনা করে যে পূর্ব বাংলায় যতগুলো সামরিক স্থাপনা আছে বা অস্ত্রশস্ত্র যেগুলোতে আছে সেগুলোতে তারা একটা অভিযান চালায়, সেগুলো লুট করবে। সেই সাথে সাথে তারা বাংলাদেশের স্বাধীনতা বা পূর্ব বাংলার স্বাধীনতা ঘোষণা করবে এবং বাংলাদেশকে একটি আলাদা রাষ্ট্র হিসেবে গঠন করবে। তো এইটা সামহাও কোনোভাবে লিক হয়ে যায়। পরবর্তীতে তৎকালীন সময়ে ক্ষমতায় ছিল কিন্তু স্বৈরশাসক আইয়ুব খান, তোমরা জানো, যিনি মৌলিক গণতন্ত্রী নামে একটা অদ্ভুত সিস্টেম চালু করেছিলেন, আমি ওইদিকে যাচ্ছি না এখন। তো 68 সালে মামলাটা দায়ের করা হয়। এই মামলায় আসামি ছিল কতজন তোমাদের একটু বলে দিই, বঙ্গবন্ধু সহ 35 জন, শেখ মুজিবুর রহমান সহ উইথ বারবার কোশ্চেনটা কিন্তু আসে যে শেখ মুজিবুর রহমান সহ কতজন আসামি ছিল, তো 35 জন ছিল। এই হলো তোমাদের আপাতত আনসার। হ্যাঁ, এখানে একটা বিষয় বলে দিই যে কোন আইনের অধীনে তাদের বিরুদ্ধে মামলাটা করা হয়েছে। এটা হচ্ছে পেনাল কোড, পিসি সংক্ষেপে বলা হয়, বা বিপিসি, বাংলাদেশ পেনাল কোডের ধারা 121 এবং 131 এর অধীনে তাদের বিরুদ্ধে মামলাটা করা হয়। আচ্ছা, এই ধারাগুলো আমি একটু বলি যে পেনাল কোডের 121 ধারার মধ্যে কি বলছে। কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ ঘোষণা করার প্রস্তুতি নেই বা এরকম কোনো কাজ টাজ করে, তাহলে তার কাজটি হবে একটি অপরাধ এবং তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে পানিশমেন্ট, যেটা হচ্ছে যে হয় তাকে মৃত্যুদণ্ড দিবে, না হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবে। তো এই দুইটা ধারার অধীনে কিন্তু শেখ মুজিব সহ 35 জনের বিরুদ্ধে মামলাটা দেওয়া হয়। আচ্ছা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তো আইন পড়লে এই ব্যাপারগুলো খুব ডিটেলস জানতে পারবা, যে কোন ধারার অধীনে কাকে ফাঁসানো যায়, কোন ধারার অধীনে কাকে বাঁচানো যায়, কোন ধারার অধীনে কাকে মেরে ফেলা যায়। জেনারেল এক্সেপশন কিছু কিছু আছে, যেক্ষেত্রে তুমি তোমার নিজেকে বাঁচাইতে যায় যদি কাউকে হত্যা করে ফেলো, সেক্ষেত্রে তোমার কিছুই হবে না। আবার এসব কিছু করতে যায় না, আইনে আসো, পরে ডিটেলস জানতে পারবা। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমি। মামলায় কতজনকে আসামি করা হয়, এটার আনসার অলরেডি আমি দিয়ে দিয়েছি। সরি, একটু মিস্টেক হয়েছে এখানে। আচ্ছা, হ্যাঁ সেক্টর, আচ্ছা সেক্টরগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি তোমাদের সাথে, আমি একটু পরবর্তী আলোচনাতে যাচ্ছি আমি। ক্লাস কতক্ষণ হবে আনুমানিক? তোমরা কি বোর হয়ে যাচ্ছ নাকি পড়া বুঝতে পারতেছো না? বেশিক্ষণ নিব না,
আর 20-25 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরো, ক্লাসটা করার চেষ্টা করো। আচ্ছা, আমি এই ছন্দে পরে যাচ্ছি। আচ্ছা, এটা দেখো যে কে ছিলেন মুক্তিযুদ্ধের সময় একজন সাহসী গেরিলা যোদ্ধা। আচ্ছা, এটার আনসার হচ্ছে তারিণী সাহা। এটা একদম ডিরেক্ট মুখস্থ করে রাখো, এটাতে অত ডিটেলস জানার তোমাদের কোনো দরকার নাই। এটার আনসার হবে তারিণী সাহা। তিনি ছিলেন একজন বিখ্যাত গেরিলা যোদ্ধা। এটা এই পর্যন্ত জানলেই চলবে। অ্যাডমিশনে একটা বিষয় মাথায় রাখবে যে তোমাদের কিন্তু পড়ার কোনো অভাব নাই। এত কিছু পড়ে কিন্তু তুমি শেষ করতে পারবে না। জিকের জন্য আমি বলি যে এখানে বই আছে, তোমার বহুত বই আছে। খন্দকার জিকে আছে, জুবায়ের জিকে আছে, MP3 আছে, মিহির জিকে আছে। তারপরে আমরাও বই লিখতেছি, ওই বইগুলো পাবলিশ হবে একটা সময়। তো এতগুলা বইয়ে দেখবে তুমি হাজার হাজার ইনফরমেশন। তো এখানে তোমাকে চুজ করতে হবে যে কোন ইনফরমেশনটা তোমার জন্য ইম্পর্টেন্ট বা কোনগুলা পরীক্ষায় আসে। আর আমরা চেষ্টা করি ওইটাই তোমাদের সরবরাহ করার। সো আমরা যেটা বলবো এটা ফলো করার চেষ্টা করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতেন কোন নারী শিক্ষক? আচ্ছা, এটার আনসার হচ্ছে সেতারা বেগম। তোমরা এটা জানার কথা। সেতারা বেগম তিনি কিন্তু সেনাবাহিনীর একজন সদস্য ছিল, খুব সাহসী একজন মানুষ ছিলেন। তিনি স্বাস্থ্য সেবা দিয়েছেন, একই সাথে যুদ্ধও করেছেন, তারপরে আবার দেখা গেছে তথ্য দিয়ে সহায়তা করেছেন, শিক্ষকও ছিলেন একাধারে। এটা এ পর্যন্ত মাথায় রাখলে চলবে আপাতত। আচ্ছা, আমি পরের কোশ্চেনে চলে যাই। শহীদ জননী হিসেবে পরিচিত কে ছিল? যারা 9-10-এ পড়ে আসছো, আচ্ছা ক্লাস ভালো লাগতেছে, ধন্যবাদ। তাহলে আর একটু ধৈর্য ধরো, আরো কিছু ইনফরমেশন জানতে পারবে। আসলে একটা বিষয় তোমাদের বলি যে অ্যাডমিশনে ধৈর্য জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একজন যে ধৈর্য ধরে পড়তে পারবে বা পড়ার সাথে লেগে থাকতে পারবে, আলটিমেটলি তারাই সফল হয়। তুমি আমি তোমাদের বলছি না, অনেকে ভাবে এরকম যে ভাইয়া কি কথা বলতেছে, হুদাই কোনো কাজ নাই, ভাইয়ারও কাজ নাই, আমাদেরও কাজ নাই, বসা রাখছে। কিন্তু তুমি নিজে ভাবতে পারবা না যে এই একটা ইনফরমেশন হয়তো তোমার চান্স পাওয়াটাকে কি বলবো, যে হয়তো তোমার পজিশন চলে যেত 2000-এ, তুমি 1000-এর মধ্যে চলে আসছো, তুমি রাবিয়ান হয়ে গেছো। একটা ইনফরমেশন, বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট? 1 মার্কের জন্য পজিশন পিছায় প্রায় 5 থেকে 600। একটা ইনফরমেশন হলে তুমি পাচ্ছ কত? 1.20। সেই সাথে ভুল না হলে তো বুঝতেই পারতেছো। তাহলে কতটা ইম্পর্টেন্ট একটু বোঝার চেষ্টা করো। সো একটু ধৈর্য ধরো, শুধু এখানে না, সকল ক্ষেত্রে ধৈর্য ধরার চেষ্টা করবে। এবং আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে অ্যাডমিশনে যে ধৈর্য ধরে 12-13 ঘন্টা 10 ঘন্টা ক্লাস করতে পারবে একদম লাস্ট পর্যন্ত, সে একটা না একটা ভার্সিটিতে চান্স পাবে। সো এইটা একটু মেনটেন করার চেষ্টা করিও। আচ্ছা, আমি পরের কোশ্চেনে চলে যাই। শহীদ জননী হিসেবে পরিচিত কে ছিলেন? অপশনগুলো দেখাই, একটু দেখার চেষ্টা করো। আনসার যদি দিতে পারো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো। অত নামাজ ধরতে হবে, আমরাও বেশিক্ষণ নিব না, তোমাদের বেশিক্ষণ বিরক্ত করব না। আচ্ছা দেখো, শহীদ জননী হিসেবে পরিচিত ছিলেন জাহানারা ইমাম। আনসারটা আমি বলেই দিই। জাহানারা ইমামের একটা গল্প ছিল ক্লাস 9-10-এ, 71-এর দিনগুলি। ওইখানে তোমরা জানতে পারবা যে তার একজন ছেলে ছিল, দুইটা ছেলের কথা বলা হয়েছে, জামিয়া এবং রুমি। তো রুমি ছিল কিন্তু খুব ট্যালেন্টেড একজন ব্যক্তি ছিল, ওনার ছেলে। উনি কিন্তু পরবর্তীতে গেরিলা যুদ্ধে যোগদান করেন। তো উনি বিতর্কে খুবই খুবই এক্সপার্ট ছিল। তো উনি যখন মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, তার মা তাকে বলে যে না বাবা, তোমার মুক্তিযুদ্ধে যাওয়ার দরকার নাই। ও কিন্তু আমেরিকাতে থাকতো, আমেরিকা থেকে আসছিল বাংলাদেশে, তো তখনই যুদ্ধ শুরু হয়ে যায়। তো ওনার মা একটা কথা বলছিল যে স্কুল কলেজের প্রত্যেক বিতর্ক প্রতিযোগিতায় ফার্স্ট হয়, তাকে যুক্তিতে হারাবে, এমন তো কেউ নাই। তার মা তাকে বিতর্কে হারাবে বা যুক্তি দিয়ে হারাবে, এটা অসম্ভব ছিল। তো রুমি যুক্তিতর্ক দিয়ে সে যুদ্ধে চলে যায় এবং তিনি কিন্তু যুদ্ধে শহীদ হন। খুব মর্মান্তিক একটা ব্যাপার। যা হোক, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। এটা গেল। হ্যাঁ, আনসার খ দিয়েছো, ধন্যবাদ। সুমাইয়া আক্তার রিয়া, হ্যাঁ। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে ওঠে? এটা একটু দেখার চেষ্টা করো। এটা খুব ইজি কোশ্চেনটা, আশা করি তোমরা আনসারটা দিতে পারবে। আচ্ছা, এটার আনসারটা একটু দেওয়ার চেষ্টা করো। ভয় পাওয়ার কিছু নাই। তোমরা ভাবতেছো যে ভাইয়া কি বলতেছে, আমরা কিছুই পারি না। আসলে তোমরা পারো না বলেই কিন্তু আমাদের কাছে আসছো, বা আমরা তোমাদের পড়াবো, তোমরা পারো না বলে। তোমরা যদি পারতা তাহলে তো আর এখানে ভর্তি হতে না, বা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কি তোমাদের এগুলো পড়ানো হতো, বা আমরা কি এগুলো পড়াইতাম তোমাদের?
তোমরা পারো না, এই জন্য এখানে আসা। তোমরা কিভাবে পেতে পারো, কিভাবে সহজ করে দেওয়া যায়, সেটার জন্য আমরা কিন্তু এই প্ল্যাটফর্ম নিয়ে আসছি। সো ভর্তি হয়ে যাও তোমরা, ভালো হবে ইনশাল্লাহ, আশা করি পাবলিকিয়ান হয়ে যাবে। আচ্ছা, আমি আনসারে চলে যাই। ঢাকার গাজীপুরে সর্বপ্রথম মুক্তিযুদ্ধে প্রতিরোধটা গড়ে তোলা হয়। ঢাকা এই পর্যন্ত জানলেই হবে। তো এমসিকিউটা এই পর্যন্তই মাথায় রাখো, এই পর্যন্ত যে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে তোলা হয়? ঢাকাতে। হ্যাঁ হ্যাঁ, ঢাকার গাজীপুরে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন পায়? এটা আমি তোমাদের একটু আগে বলে দিয়েছি, অপশনগুলো দেখাই। আচ্ছা, এটা দেখি কে বলতে পারো। সময় দিলাম 1 মিনিট তোমাদের। 1 মিনিট তো বেশি হয়ে যায়। 100টা এমসিকিউ তোমাকে আনসার করতে হবে কত মিনিটে? 7 মিনিটে। তাহলে কতক্ষণ করে পাচ্ছ একটু হিসাব করো। আচ্ছা যাও, 20 সেকেন্ড কমাই দিলাম, 80 সেকেন্ড, সরি 40 সেকেন্ডে আনসার করো এটা। হ্যাঁ 223, জেসমিন আক্তার, ধন্যবাদ। তারপরে আচ্ছা, হ্যাঁ 223, হ্যাঁ ঠিক বলছো। তার আনসার হবে 223টি আসন লাভ করে যুক্ত ফ্রন্ট। দেখো এই কোশ্চেন গুলা কিন্তু তোমাদের দেখে মনে হতে পারে যে এগুলো কোনো ইম্পর্টেন্স নাই বা এগুলো কোশ্চেনে আসবে না, কিন্তু অ্যাডমিশনে এগুলাই আসে। আর ছেলে পেলে কিন্তু এগুলোতেই ভুল করে। একটা বিষয় খেয়াল করবা যে ইউনিভার্সিটিতে যারা চান্স পায় আর যারা পায় না, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে যারা চান্স পায় তারা কোশ্চেন গুলাকে মানে হেলাফেলা করে না। কোশ্চেন যেটাই হোক, তারা আগে ভালোভাবে আনসারটা, যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে দেখার চেষ্টা করে এবং মানে ভালোভাবে ভেবে চিন্তে আনসার দেওয়ার চেষ্টা করে। তুমি ভাবতেছো যে এটা তো কোনো গুরুত্বই নেই, 223 এটা কোশ্চেনে আসবে না কখনো, কিন্তু ভাই কোন কোশ্চেন যে অ্যাডমিশনে আসবে এটা কেউ জানে না। অনেক সময় বিসিএস কোশ্চেনে তোমরা দেখবা, যদি বিসিএস পড়ে থাকো, যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি, এই কোশ্চেনে চলে আসে। এবং এটা অনেকে ভুল করে, কারণ কি মানে এমন আগ্রহ নিয়ে ইয়া করে যে এটা খুবই সহজ, আমি পারবো। হয়তো তারা দেখা গেছে অপশনগুলো খেয়াল করে না, হয়তো কোনো একটা লেজু টেজুর কিছু একটা লাগাই দিয়েছে এবং তারা ওইটাতেই যায় ভুল করে। সো তোমাদের বলবো যে কোনো কিছুরই অবহেলা করো না, যেগুলা আমরা দেখাচ্ছি এগুলা খুব সিলেক্ট করে আমরা নিয়ে আসছি এখানে। এগুলার ইম্পর্টেন্স আছে বলে তোমাদের আমরা দিচ্ছি। আচ্ছা, যুক্তফ্রন্ট আসন লাভ করে 223টি। ওকে, এটার ব্যাপারে আমি আগে আলোচনা করেছি। এখানে আরেকটা অপশন দিয়ে দিই, যে যুক্তফ্রন্ট যে নির্বাচন করে তাদের নির্বাচনের প্রতীকটা কি ছিল? 4টা দল ছিল, তাদের প্রতীক ছিল কিন্তু নৌকা। বর্তমানে হাসিনা, যাকে তোমরা, যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না রাজনৈতিক প্রসঙ্গে। তো যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক কিন্তু নৌকা ছিল। এখানে আরেকটা ইনফরমেশন না দিলেই না, আসলে ক্লাস নিলে তো দেখা গেছে 2 ঘন্টা পার হবে। আমি শর্টকাটে নেওয়ার চেষ্টা করতেছি, তোমাদেরও জানা আছে। যাই হোক, এখানে আরেকটা বিষয় বলে দিই, যে যুক্তফ্রন্ট কিন্তু বাংলায় যে এতগুলো আসন লাভ করে, 309টা আসন ছিল। একটু বোঝার চেষ্টা করো। যুক্তফ্রন্ট নির্বাচনে প্রাদেশিক বাংলা যে প্রাদেশিক পরিষদ ছিল সেখানে আসন ছিল প্রায় 309টা, 309টায়। হ্যাঁ, তো এখানে আওয়ামী কি বলে, যুক্তফ্রন্ট মানে 4টা দল ছিল, আওয়ামী মুসলিম লীগ, তারপরে ছিল তোমার কৃষক প্রজা পার্টি, নেজামি ইসলামী, সেই সাথে ছিল তোমার কি যেন একটা দলটা ছিল, আপাতত মাথায় আসছে না। যাই হোক, 4টা দল ছিল। তো তারা যে এত অভূতপূর্ব সাফল্য লাভ করে তার পেছনে কারণ ছিল 21 দফা। কোশ্চেনে অনেক সময় আসে যে 21 দফার প্রথম দফাটা কি ছিল। প্রথম দফাটা আমি বলে দিই, রাষ্ট্রভাষা বাংলা। মাথায় রাখবা এটা সব সময়। যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফা ছিল যে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। আজান দিচ্ছে। আচ্ছা, তো এটা মাথায় রাখবে আপাতত, এটা হলে হয়ে যাবে। আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, আমার আইডি থেকে শেয়ার দিছিস না? আচ্ছা, স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি কে দেয়? এটা সবাই জানো, এটা নিয়ে আর আলোচনা করার কিছুই নাই। সেটা হচ্ছে প্রথম ভুটান দেয়। যদি অপশনে ভুটান এবং ভারত দুইটাই থাকে তাহলে তোমরা কি আনসার করবা? ভুটান আনসার করবা। আর যদি ভুটান অপশনে না থাকে তাহলে তুমি কি করবা? ভারত আনসার করবা। এই ব্যাপারটা মাথায় রেখো। তারা কিন্তু 3রা ডিসেম্বর উভয় স্বীকৃতি দিয়েছিল, একটু আগে পরে আর কি। যাই হোক, আমি চলে যাব পরবর্তী কোশ্চেনে। প্রধান সামরিক কমান্ডার কে ছিল? আচ্ছা, এটাতে সবাই একটু মানে প্যাচ লাগাই দেয়। আমি একটু বলে দিই, এখানে মুক্তিযুদ্ধে প্রধান সামরিক কমান্ডার ছিল
আতাউল গনি উসমানী, এটা মাথায় রাখবা। সামরিক কমান্ডার ছিল কে? আতাউল গনি উসমানী, এটা। আর হচ্ছে যদি বলে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিল, তাহলে সেটা হবে শেখ মুজিবুর রহমান, কারণ তিনি ছিল কি মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। তোমরা যদি ল পড়ো একটা বিষয় জানতে পারবো যে বাংলাদেশে যখন 1972 সালে সংবিধান আসে, এর পূর্বে কিন্তু আর দুইটা সংবিধান ছিল, সেগুলো ছিল অস্থায়ী। তার মধ্যে একটা হচ্ছে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা তোমার গৃহীত হয় 10 এপ্রিল 1971 সালে, মুজিবনগর সরকার যখন গঠিত হয়। সেইখানে কিন্তু তোমার বলে দেওয়া হয় যে রাষ্ট্রপতি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তিনি হবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। ল বললে ব্যাপারটা তোমরা জানতে পারো, আপাতত এত কিছু জানা দরকার নাই। আপাতত মাথায় এটাই রাখো যে সামরিক কমান্ডার ছিল আতাউল গনি ওসমানী, এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল রাষ্ট্রপতি, তদানীন্তন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, ধন্যবাদ সামিয়া আক্তার রিয়া, ভালো রেসপন্স করতেছো। এভাবে পড়তে থাকো, ইনশাল্লাহ পাবলিকান হয়ে যাবে আশা করি। এই তো মজার বিষয় আসছে যে বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়। একটা ইনফরমেশন দিয়ে দিই, যদিও ক্লাসটা লং হয়ে যাচ্ছে, যে বাংলাদেশ কি বলে, আমরা যারা লতে পড়ি তাদের সংবিধানের উপরে একটা কোর্সই পড়তে হয় 100 মার্কের, এটা হচ্ছে কনস্টিটিউশনাল ল। সো ল যদি পড়তে পারো, সংবিধানের A to Z তোমরা পড়তে পারবা। আমরা শুধুমাত্র বাংলাদেশের সংবিধানে পড়ি নাই, সেই সাথে ব্রিটিশ কনস্টিটিউশন, যদি এটা লিখিত নয়, সেই সাথে আমেরিকান কনস্টিটিউশন, দুটো কিন্তু আমরা কিন্তু 3টা কনস্টিটিউশন আমরা পড়ে আসছি সেকেন্ড ইয়ারে। তো যাই হোক, আমি কোশ্চেনে চলে যাই। সংবিধান কত সালে প্রণীত হয়? এটা খুব সহজ, এটার আনসার তোমরা সবাই জানো, আমি আর এটাতে টাইম নিচ্ছি না। এটার আনসার হচ্ছে 1972 সালে সংবিধান কি হয় প্রণীত, গৃহীত, কার্যকর দুইটাই হচ্ছে কত সালে? 1972 সালে গঠিত হয়। আচ্ছা, আরেকটু ইনফরমেশন দিই, আমি না লিখি আর কি, তোমরা একটু ক্যাচ করার চেষ্টা করো, যে সংবিধান রচনা করার জন্য কিন্তু একটা গণপরিষদ গঠিত হয় বাংলাদেশে। 1971 সালে যখন স্বাধীন হয় 16 ডিসেম্বরের পরে, তখন কিন্তু একটা গণপরিষদ গঠিত হয় 72 সালে। এই গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন। একটু নোট করে রাখো, গণপরিষদের সদস্য, যেটাকে ইংলিশে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এর সদস্য সংখ্যা ছিল 403 জন। 469 জন হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে দেখা গেছে যে, আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন দিই, এই 403 জন কারা ছিল আসলে? ওই যে 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল, প্রাদেশিক পরিষদ নির্বাচন, সেই সাথে তোমার সাধারণ কি বলে পাকিস্তানের যে সাধারণ পরিষদ, সাধারণ অ্যাসেম্বলি যেটা ছিল, ওইখানে যারা নির্বাচিত হয়, আওয়ামী লীগের ম্যাক্সিমাম ছিল, তারাই মূলত এই 403 জন সদস্য হিসেবে গণপরিষদে বসে, এবং তাদের কাজ ছিল প্রধানত একটা সংবিধান তৈরি করা। তো সংবিধান তৈরির লক্ষ্যে এদের মধ্যে থেকে 34 জন সদস্য নিয়ে, একটু লিখে রাখার চেষ্টা করো, 34 জন সদস্য নিয়ে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। তাদের সদস্য সংখ্যা ছিল কয়জন? 34 জন। এর মধ্যে একজন ছিল নারী, তার নামটা হচ্ছে রাজিয়া বানু। এটা একটু ভালো করে মনে রাখবা, অনেক সময় এটা থেকে কোশ্চেন আসে। রাজিয়া বানু ছিল সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, এই 34 জনের মধ্যে 33 জন ছিল তোমার আওয়ামী লীগের, বাকি একজন ছিল বিরোধী দলের। তিনি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। আচ্ছা, আমার লেখা কি তোমরা বুঝতেছো? একটু কমেন্টে জানাও তো। সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি ছিলেন একমাত্র বিরোধী দলীয় সদস্য, এবং তার দলটা ছিল ন্যাপ, ন্যাপ, যার পুনরূপ হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাপ কিন্তু দুইটা দল ছিল, একটা দুইটা না কয়েকটা দল ছিল হয়তো, আপাতত ইনফরমেশন আমার মাথায় নাই। তো ইনি ছিলেন ন্যাপ মুজাফফরের সদস্য। এই 3টা ইনফরমেশন যে তোমাদের দিলাম, এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট না, বিসিএস, বিজেএস যাই দাও, ইনফরমেশন গুলো তোমার লাগবেই লাগবে। সেটা মাথায় রাখবে যে 34 জন সদস্যের মধ্যে একজন ছিল মহিলা রাজিয়া বানু, সুরঞ্জিত সেনগুপ্ত ছিল একমাত্র বিরোধী দলীয় নেতা, এবং তিনি ছিলেন ন্যাপ মুজাফফরের সদস্য। আচ্ছা, এটা গেল। এখন আমি চলে যাব পরবর্তী কোশ্চেনে। বেশি চলে যাচ্ছে টাইম? আচ্ছা, হ্যাঁ, আরেকটু ইনফরমেশন নিয়ে নাও। 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশ সংবিধান প্রণীত হয়, এবং 16 ডিসেম্বর 1972 সেটা কি হয়? কার্যকর হয়। আচ্ছা, সংবিধান লতে আসো, সংবিধান কি জিনিস বুঝতে পারবা, এখন আর কিছু না বলি। আচ্ছা, বাংলাদেশ সংবিধানের কতটি আর্টিকেল আছে? একটু বেশি ছোট দেখা যায়। আচ্ছা, আমি লিখতেছি বড় করে, কে কে নোট করছেন মিস করে গেছো, ইনফরমেশন গুলো আমি আরেকবার বলে দিচ্ছি, একটু শোনো।
আমি যেটা লিখলাম যে বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য 34 সদস্য বিশিষ্ট একটি, হ্যাঁ আচ্ছা রোটেট করে একটু দেখে নাও যে ছোট দেখতে পারতেছো, আর আমি একটু বড় করে লিখবো, সমস্যা নাই। ওকে আচ্ছা, তো যাই হোক আমি ওদিকে চলে যাচ্ছি। বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ আছে বা আর্টিকেল আছে? এটা খুবই সহজ, 153টি আর্টিকেল আছে, 153টি, এটার হবে আনসার। এটা মাথায় রাখো, এটা একদম হুবহু চলে আসতে পারে যে সংবিধানে কতটি আর্টিকেল আছে, 153টি। তো এটা থেকে সংবিধান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসবেই ভাই, তুমি যেই পরীক্ষা দাও, আমরা বিজিএস দেবো জাজ হওয়ার জন্য, বিসিএস দিবে অনেকে, তারপরে তোমার চাকরি যে পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, কনস্টিটিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে তোমার পড়তে হবে ভালো করে। আমরা লতে পড়ি, আমরা একটু বেশি পড়ি, কিন্তু তোমাদের যে পড়তে হবে না ব্যাপারটা এরকম না, তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কনস্টিটিউশন লাগবে। তো এটা এই পর্যন্ত আপাতত জেনে রাখো। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। বাংলা সংবিধানের এটা গেল, মোট কতটি তফসিল আছে? হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমি অপশনগুলো দেখাই। 6টি, 7টি, 8টি, 9টি বলে দিই। 7টি তফসিল আছে বাংলাদেশের সংবিধানের। এর মধ্যে সপ্তম তফসিল যেটা, সপ্তম তফসিলে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমি একটু আগে যে কথাটা বললাম যে বাংলাদেশের দুইটা অস্থায়ী সংবিধান ছিল 72-এর সংবিধান আসার আগে, একটা হচ্ছে তোমার প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, একটা হচ্ছে তোমার প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, এরকম কিছু একটা। তো এই দুইটা ছিল। তো 7 নম্বর অনুচ্ছেদে আছে তোমার 7 নম্বর তফসিলে আছে যে অস্থায়ী কি বলে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা আছে তোমাদের 7 নম্বর তফসিলে। আচ্ছা আমি আর ডিটেলস না বলি, অন্য এক ক্লাসে সংবিধান যখন তোমাদের পড়াবো খুব ভালো করে পড়াবো ইনশাল্লাহ, আশা করি কিছু বাকি থাকবে না। 7টি তফসিল আছে, হ্যাঁ প্রশাসনিক। যাই হোক, কতবার সংশোধিত হয়েছে এটা খুব ভালো করে জানো তোমরা। সরি এখানে ভুলে অপশন 18 দেওয়া হয় নাই, 18 বার সর্বশেষ অষ্টাদশ সংশোধনী হয়েছে, এটা 18 একটু করে নিও তোমরা। আচ্ছা এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সংবিধানের মূল স্তম্ভ কয়টি? যাক কমেন্ট করতেছো ভালো। মূল স্তম্ভ দেখি, এটার আনসারটা করো, একটু একটু তাড়াতাড়ি ফাস্ট করার চেষ্টা করো। হুম 4টি স্তম্ভ আছে বি, হ্যাঁ সময় আক্তার রিয়া ভালোই পড়াশোনা করছো মনে হচ্ছে, চালিয়ে যাও। 4টি মূল স্তম্ভ আছে। আচ্ছা এইটা পাবা হচ্ছে বাংলাদেশের সংবিধান যদি খোলো 8 নম্বর আর্টিকেল, সেখানে বলা হচ্ছে যে দ্য প্রিন্সিপালস অফ ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম, বাংলায় বলি। বাংলাদেশের সংবিধানের মূল স্তম্ভ হচ্ছে 4টি, যার মধ্যে একটি হচ্ছে জাতীয়তাবাদ, দ্বিতীয়টি হচ্ছে সমাজতন্ত্র, তৃতীয়টি হচ্ছে গণতন্ত্র এবং চতুর্থটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই 4টি নীতি এবং সংবিধানের যদি 8 নম্বর আর্টিকেলটা পড়ো, 2 নম্বর দফাতে আবার বলে দিছে যে এই যে তোমার প্রিন্সিপাল গুলো, এগুলো থেকে উদ্ভূত অন্য সকল নীতি বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেটাকে বলা হয়। আমরা লতে বহুত পড়ছি ভাই, মাথা খায় ফেলছে এগুলো পড়তে পড়তে। যাক আনসার হবে তাহলে 4। হ্যাঁ পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোন তফসিলে জাতীয় পতাকা, সরি এখানে তফসিল হবে না, এখানে অনুচ্ছেদ হবে, একটু মিস্টেক হয়ে গেছে। ক্লাস টাস থাকে তো আমাদের, বুঝছো, সো একটু কম্প্রোমাইজ করে নিও তোমরা। সরি আনসারটা আগে দিয়ে দিছি আমি। যা হোক, সংবিধানের কোন তফসিলে জাতীয় পতাকার ব্যাপারে বলা হয়েছে এটা আমি বলে দিই। আর্টিকেল 4, এখানে বলা হয়েছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, তারপরে হচ্ছে জাতীয় প্রতীক, এগুলোর ব্যাপারে বলছে যে বাংলাদেশের জাতীয় পতাকা কি হবে। এখানে আর্টিকেল 4 যদি তোমরা পড়ো, সেখানে বলছে যে, হ্যাঁ চতুর্থ আর্টিকেল যেটা বললাম, এখানে বলতেছে যে প্রজাতন্ত্রে কি বলে সবুজ আয়তক্ষেত্রের ভিতরে লাল রক্তিম বর্ণের একটা বৃত্ত থাকবে, এটা হচ্ছে তোমাদের মানে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা, এটা সংবিধানে 4 অনুচ্ছেদে বলা আছে। এটা আর বেশি কিছু পড়তে হবে না, তোমরা তো আর লয়ের পরীক্ষা দিবা না এখন, লতে ভর্তি হও, পরে দেখবে যে সংবিধান কি বলে, কত প্রকার কি কি, জীবন তেজপাতা করে দিবে। আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু তোমরা করে নিও, সংশোধন করে নিও, এটা চতুর্থ হবে। ওকে, তো আজকে ক্লাস মূলত এই বন্ধ ছিল, একটা বিষয় বাদ দিয়ে গেছি আমি, সেটাতে আমি চলে যাচ্ছি। যে ও আচ্ছা আচ্ছা, একটু তোমাদের আগে যেহেতু এটা চলে আসছে, এটা আমি বলে দিই যে আমাদের কিন্তু সেকেন্ড টাইম ক্লাসের সাথে এক্সাম ব্যাচ দুটাই কিন্তু চলছে। তো এখানে দেখতে পারবা যে বাংলা ক্লাস আছে 20টি। অ্যাডমিশনে আমি মনে করি যে বাংলাতে 20টি ক্লাস এনাফ ক্লাস, কারণ আমরা তো পড়ে আসছি এগুলা, আমরা হয়তো 15 থেকে 16টার মতো ক্লাস করেছি অ্যাডমিশনে বাংলার উপর। তো এখানে 20টা ক্লাস দেওয়া হয়েছে। সেই সাথে বিল্লালের সাথে আমার কথা হয়েছে, যে সে যেটা বললো যে তোমাদের রিভিশন ক্লাস যতগুলো লাগবে, মানে প্রবলেমেটিক যে তোমাদের টপিকগুলো আছে
সেগুলোতে আমরা আরো এক্সট্রা ক্লাস নেবো, বিল্লাল নেবে অথবা অন্য যেই নেই, এক্সপার্ট কাউকে দিয়ে ক্লাস নেওয়ানো হবে। তো সেগুলোতে আমরা অনেক ক্লাস রেখেছি, মানে তোমাদের কোনো কিছু আমরা বাকি রাখবো না। রাবিয়ান অথবা পাবলিকিয়ান হওয়ার জন্য তোমাদের যা যা কিছু করার দরকার আমরা সবকিছু করবো ইনশাল্লাহ। তারপরে ইংলিশে 20টা ক্লাস, হিউজ ক্লাস। জিকেতে 20টা ক্লাস তো লাগবেই না, 20টা ক্লাস এনাফ। একটা ক্লাসে আজকে কত কিছু তোমাদের শিখে ফেলছি, যদি তোমরা শিখে থাকো আর কি, যদি মনোযোগ দিয়ে থাকো। তো আইকিউ এর উপরে ক্লাস রাখা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। মৌলিক জিকে, রিভিশন ক্লাস আনলিমিটেড, যেটা আমি একটু আগে বললাম। 100+ পরীক্ষা, এই 100+ পরীক্ষা দিতে তোমার টাকা লাগবে প্রায় 700-800 টাকা, আর আমাদের কোর্সই আমরা দিচ্ছি হয়তো 1000 টাকায়, মানে 50% ডিসকাউন্টে। সো বুঝতেই পারতেছো যে তোমাদের জন্য আমরা কতটা ছাড় দিয়েছি। সো এটাতে ভর্তি হয়ে যাও, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে নিচে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আমরা দিয়েছি খুব ভালো করে, এটাতে তোমরা নক করে ভর্তি হতে পারবে, সবকিছু ইনফরমেশন তোমরা এখানে পাওয়া যাবে। তো ব্যাচের ব্যাপারে আপাতত এই পর্যন্তই বলি। এখন আমি চলে যাচ্ছি একটা পার্ট আমি বাদ দিয়েছিলাম, সেটাতে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সেক্টরগুলো ছিল, 11টা সেক্টর, ওই সেক্টরগুলো দেখাবো আমি তোমাদের। এটা ছন্দ খুব কষ্ট করে তৈরি করা হয়েছে, আশা করি তোমরা ব্যাপার এই ছন্দটা লিখে নিবা, তাহলে সেক্টর নিয়ে কোনো ঝামেলা থাকবে না তোমাদের। গেল কই এটা? হ্যাঁ, এই তো চলে আসছে। ছন্দে ছন্দে 11 সেক্টর। আচ্ছা, এই দেখো এখানে কি দেওয়া হয়েছে। 1 নম্বরে সিলেট, সিলেট বনে শফিউল্লাহ ছিলেন তাতে জনে। এটা খুব ইজি একটা লাইন, এটা যদি তোমরা একটু 2-3 মিনিট পড়ো, আমি মনে করি যে এটা জীবনে ভুলবা না। যে 1 নম্বরে কি ছিল সিলেট, তার সেক্টর কমান্ডার ছিল কি শফিউল্লাহ। 1 নম্বরে সিলেট মানে এই পাশে মানচিত্রের পূর্ব দিকে সিলেট ছিল, সেখানে কে ছিল শফিউল্লাহ, আমরা ছন্দ আকারে তোমাদের দিয়ে দিয়েছি, এটা গেল। 2 নম্বর সেক্টরে কে ছিল, যে কুমিল্লা, 2 নম্বরে কুমিল্লা ভাই খালেদ মোশাররফ ছিলেন তাই। কুমিল্লা ভাই ছিল, খালেদ মোশাররফ তাই ছিল। একটু আগে কুমিল্লার ব্যাপারে একজন বিখ্যাত ব্যক্তির কথা বললাম, বীরেন্দ্রনাথ দত্ত, যিনি পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্র কি বলে গণপরিষদের ভাষা হিসেবে বলার জন্য বা ব্যবহার করার জন্য তিনি মানে দাবি উত্থাপন করেন। আচ্ছা, তো 2 নম্বর গেল। কি বলছি আরেকবার বলি, যে 2 নম্বর, হ্যাঁ দেখো ভালো করে, 2 নম্বরে কুমিল্লা ভাই খালেদ মোশাররফ ছিলেন তাই, লিখে রাখো, কাজে দিবে ইনশাল্লাহ। 3 নম্বরে চলে আসি, আমার এলাকা। 3 নম্বরে ময়মনসিংহ ভূমি, একে খন্দকার ছিলেন ভূমি। আচ্ছা যাই হোক, তা আমার এলাকা ছিল 3 নম্বর সেক্টরে। এটাও মনে রাখো যে ইমরান ভাইয়ের বাসা হচ্ছে ময়মনসিংহ, 3 নম্বর সেক্টরে ছিল। তো একে খন্দকার ছিল তার সেক্টর কমান্ডার। আচ্ছা, 4-এ চলে আসি। 4 নম্বরে চট্টগ্রাম পার্বত্য বেলা, জিয়াউর রহমান বলেছিলেন চলো খেলা। বর্তমানে একটা স্লোগান আছে না, আওয়ামী লীগের কি যেন নেতাটার নাম, মাথায় আসতেছে না, যে খেলা হবে স্লোগান দিয়ে বিখ্যাত, শামীম ওসমান। তো এই খেলাটা এখানে ঢোকায় দাও। কি বলছে যে 4 নম্বর, সরি এটা তো গেল 4 নম্বর, হ্যাঁ 4 নম্বরে চট্টগ্রাম পার্বত্য বেলা, জিয়াউর রহমান বলেছিলেন চলো খেলা। তাহলে 4 নম্বরে ছিল কি পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চলটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এগুলা, সেখানে 4 নম্বরে সেক্টর ছিল এবং সেক্টর কমান্ডার ছিলেন কে, জিয়াউর রহমান। ওকে, এবার 5 নম্বরে চলে যাচ্ছে। এখানে বলছে যে 5 নম্বরে রংপুর ঠাকুরগাঁও, মীর শওকত সাহসে দাও দাও। 5 নম্বর হচ্ছে রংপুর, এই যে আমাদের এলাকা উত্তরবঙ্গ, রংপুর ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধবী আছে, রংপুরেও আছে আমার এক বন্ধু আছে, আজকে আসার আগে ওর সাথে গ্রুপ স্টাডি করে আসলাম, রংপুরে ওর বাসা। যাই হোক, তো রংপুরের কি বলছে এখানে, 5 নম্বরে রংপুর ঠাকুরগাঁও, মীর শওকত সাহসে দাও। তোমরা এটা লিখে নাও, ডিসপ্লেতে আমি রাখলাম, তাড়াতাড়ি লিখো। আচ্ছা, এটা তোমাদের দিয়ে দেওয়া হবে পরে, সমস্যা নাই, যদি কেউ মিস্টেকে যদি লিখতে নাও পারো, ক্লাস থাকবে এটার উপরে ডিটেলস। মানে আমরা তো আজকে জাস্ট তোমাদের একটু হিন্টস দিচ্ছি, এগুলোর উপরে অনেক ডিটেলস ক্লাস হবে, সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। পরবর্তীতে চলে যাচ্ছি 6 নম্বরে রাজশাহী মাঠে। দেখো আমার এলাকা, আমার এলাকা বলতে ইউনিভার্সিটির এলাকা, রাবির এলাকা, যারা রাবিয়ান হবা তাদের এলাকা হবে এটা। তো 6 নম্বরে রাজশাহী মাঠে নাজমুল হুদা যুদ্ধে থাকতেন সাথে, খুবই সহজ একটা ছন্দ। 6 নম্বরে ছিল কি রাজশাহী মাঠ, রাজশাহী জেলা, সেখানে নাজমুল হুদা ছিল তার সেক্টর কমান্ডার। আচ্ছা, 7 নম্বর ছিল পাবনা। তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে রাজশাহীটা হচ্ছে উপরের দিকে মানচিত্রে, আর পাবনা বগুড়া এটা হচ্ছে একটু নিচের দিকে। তো 7 নম্বরটা চলে আসে তোমার এখানে, যে 7 নম্বরে পাবনা বগুড়া, কোল হায়দার ভাই দিতেন গোল। আচ্ছা, কি বলছে, 7 নম্বরে পাবনা বগুড়া কোল হায়দার ভাই দিতেন গোল, বা
খুব চমৎকার একটা ছন্দ এখানে 7 নম্বর সেক্টরে এটা ছিল। আশা করি এখনই বুঝতে পারছো, আরো ডিটেলস ক্লাসে তো আমরা আলোচনা করবো। 8 নম্বরে যশোর খুলনা যায় এম এ মঞ্জুর শত্রু তারায়, মঞ্জুর শত্রু তারায়। তো যা হোক, মঞ্জুর তিনি ছিলেন 8 নম্বরের সেক্টর কমান্ডার। তার অঞ্চল ছিল কোথায়, তোমার কোথায়, খুলনা যশোর এই অঞ্চলটা ছিল আর কি। তো যশোরে আমার এক রুমমেট আছে, আমার রুমমেট হিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ে, ওনার বাড়ি হচ্ছে যশোর। যা হোক, 9 নম্বরে বরিশাল সাগর পারে মেজর জলিল লড়তেন ঝাড়ে ঝাড়ে। আচ্ছা, খুবই সহজ ব্যাপারটা, মেজর জলিল ছিল তোমার 9 নম্বর সেক্টরে। তো এই গেল 9 নম্বর সেক্টর। 10-এ চলে আসি, নৌযান সেক্টর। এটার ভাই কোনো কমান্ড তোমার কিছুই ছিল না, কমান্ডার ছিল না। জলে ভেসে বীর কমান্ডো যায়, মানে বীর কমান্ডো যারা ছিল তারা এটাই পরিচালনা করতো, এটা কোনো নির্দিষ্ট সেক্টর কমান্ড ছিল না। মানে বাংলাদেশের টোটাল নৌস এলাকা যেটা ছিল এই পুরোটা ছিল তোমার 10 নম্বর সেক্টরে। আচ্ছা, 11 নম্বর গেরিলার দল তাহের ভাইয়ের হুঙ্কারে কাপে চল। অর্থাৎ বুঝতে পারতেছো, 11 নম্বর সেক্টর ছিল তোমার পুরোটাই গেরিলা যুদ্ধ এখানে পরিচালিত হতো। এখানে ছিল কি তোমার তাহের ছিল এটার সেক্টর কমান্ডার। তো আপাতত এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। আরো অনেক কিছু আলোচনা করার ছিল, কিন্তু আসলে এক ক্লাসে, যেমন সংবিধানের যে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, ওকে, সংবিধানের যে ব্যাপার স্যাপার ছিল এখানে আরো অনেক কিছু আলোচনা করা ছিল। সেই সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসে তো যাই না, এগুলা তোমরা আমাদের ব্যাচে যদি ভর্তি হয়ে যাও, আমরা খুব ডিটেলস সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করব, যেগুলা অ্যাডমিশনে বারবার আসে, যেগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমরা সেগুলা বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসবো। তো ক্লাস আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো তোমাদের শ্রদ্ধেয় বিল্লাল ভাই, সে এখন কথা বলবে। তো আমার ক্লাসটা কেমন হয়েছিল তোমরা জানাবে কিন্তু। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তোমাদের ইমরান ভাই আমাদের কিন্তু পেইড বেসের ক্লাস নেবে, যেটা মেইন কথা। কিন্তু আজকে যেহেতু ফ্রি ক্লাস আমরা বলেছি, ইনশাআল্লাহ তোমরা, আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে তোমাদের ইমরান ভাইয়ের ক্লাসটা আসলে কিরকম লাগেছে। কিন্তু আমি আমার ইমরান বন্ধুদের জিকে এত ভালো করে পড়াবে আমি বিশ্বাস করতে পারি না। আর আমি জিকে কমই পারি, আমি বাংলা ইংলিশটা একটু ভালো পারি, যেটা সত্যি কথা। তো আশা করি তোমাদের যে ইমরান ভাই ক্লাসটা নিয়েছে সেটা তোমাদের ভালো লেগেছে। আমি একটু তোমাদের কথাগুলো শুনবো আর আমি একটু কথা বলবো লাস্টে যেহেতু, ইনশাআল্লাহ। তো ইমরান এত ভালো করে পড়াবে, আমি হ্যাঁ ভেবেছি যেহেতু টপাররা সবসময় ভালো করে, এটাই স্বাভাবিক। তো টপাররা সবসময় ভালো করে আমরা জানি। আচ্ছা, তোমরা অনেকজনে আমার কথাই শুনতে চাও এবং সকলে আমার মেসেজ দাও, কিন্তু যারা পেড বেসে রয়েছে তোমরা ভাই ইমরান ভাইকেও তোমরা তোমরা মেসেজ দিবা, কারণ হচ্ছে ইমরান কিন্তু তোমাদের আরো বেশি জিকে সম্পর্কে কথা বলতে পারবে। আচ্ছা, আমি একটু এটা নিয়ে নেই, আমি একটু এখানে কথা বলবো আমাদের পেড বেস সম্পর্কে। কারণ হচ্ছে যে আমাদের পেড বেসের যে মেন বিষয়গুলো আমরা তো ফ্রিতে তোমাদের এগুলো দিচ্ছি। এগুলো দেওয়ার মেন কারণ হচ্ছে তোমাদের পেড বেস আমাদের কিরকম ক্লাস হবে, কারা ক্লাস নেবে, কোন টপাররা ক্লাস নেবে, সকল কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করবো। এবং আমাদের পেড বেসের আমরা এখানে কথা বলছে আমাদের ইমরান। আমি নিচের একটু দেখাই তোমাদের, আমি একটু নিচে দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো, আমাদের ক্লাস রুটিন কিন্তু কালকে আমরা এটা করছি। তোমরা হয়তো বা অনেকজনের পরে ভিডিওটা দেখবে, আমি জানি তোমরা পরে ভিডিওটা দেখবে, বা ইউটিউবে অনেকজনের এই ভিডিওটা আমরা দিব, তখন তোমরা দেখতে পারবে। দেখো, আমাদের বাংলার যে ক্লাস রুটিন, আমরা 20টা ক্লাসের কথা বলছি। এখানে দেখো যে আমাদের যে যে টপিক গুলো আসবে, এখন তোমাদের সবগুলো পড়ানোর দরকার আছে? সবগুলো পড়ানোর তো দরকার নাই। তো যেগুলো টপিক গুরুত্বপূর্ণ, যেগুলো টপিক আসবে সেগুলো দিয়ে দিতে। দেখো, আমাদের পেড বেসের প্রথম ক্লাসটাই কি হবে, আমাদের পেড বেসের প্রথম ক্লাসই হচ্ছে আমাদের সমাজ। এখন বলতে পারেন ভাই সমাজ, কারণ হচ্ছে যে আমরা এরকম কিছু টপিক আমরা প্রথমে দিয়েছি যেগুলো তোমাদের মানে বোরিং ফিল না আসে, যে আমরা অনেকটি ক্লাস করে ফেলছি এখনো আমাদের মেইন টপিক আসে না কেন। তো তোমাদের প্রথম ক্লাসটা হবে সমাজ, এবং আমরা তোমাদের অপরিচিত শোনার তরেই তোমাদের পড়া দিয়ে দিব, এবং প্লাস হচ্ছে তোমরা কিভাবে পড়বে আমরা দেখিয়ে দিব। এবং আমাদের কিন্তু আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা আমাদের ডেইলি রুটিন আমরা দিচ্ছি, আজকেও দিয়েছি। তো আমরা দ্বিতীয়টা ক্লাস দেখেছি আমাদের বাক্য। কারণটা কি, দেখো, সমাজ, বাক্য, পদ, কারক বিভক্তি, এই যে 4টা ক্লাস রয়েছে, 4টা থেকে তুমি নিম্ন হলেও 4টা 5টা 6টা কোশ্চেন পাবা। তো এগুলো কিন্তু তোমার প্রশ্ন আসবে। দেখো, সকল ক্লাস কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি। কালকে রাত্রে তোমাদের যে ভাই রয়েছে নাসিম, সে কিন্তু করে দিয়েছে। তো আমাদের যে মেন টিমটা রয়েছে এবং আমাদের বেস থেকে যারা চান্স পেয়েছে সকলেই কিন্তু তোমাদের মেন্টরশিপে থাকবে। জাস্ট তোমাদের বলবো, যারা ভর্তি হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পারতেছো, বা এখানেও দেখেছো দেখতে পারতেছো, বা তোমরা এখানে আমি যদি একটু লিখে দিই তাহলে তোমাদের জন্য ভালো হবে। 0195233
8944 এই নাম্বারে যদি তোমরা আমাদের মেসেজ দাও তাহলে হবে। এবং ইভেন কি আমাদের এখানে ভর্তি হচ্ছে, এবং আমাদের মনে হয় 54 জন ভর্তি হয়ে গেছে সেকেন্ড যে বেসটা রয়েছে সেকেন্ড টাইম বেসে। তো তুমি কেন পাবা না? অবশ্যই আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই সেকেন্ড টাইম যদি লেগে থাকতে পারো অবশ্যই তোমরা পাবা, আমি এটা বিশ্বাস করি। কারণ কি, আমি যদি সেকেন্ড টাইম দিয়ে পেরেছি, তুমি কেন পাবা না? পাবা। দেখো আমাদের ইংলিশ ক্লাসগুলো দেখো, আমাদের যেগুলো রাজশাহী, গুচ্ছ, চট্টগ্রাম এগুলো মেন ফোকাস করে, বা কুমিল্লা, খুলনা এগুলোতে যেগুলো আসবে দেখো এগুলো কিন্তু আমরা দিয়েছি। এবং মনে রাখিও এখানে যে টপিকগুলো রয়েছে জাস্ট হচ্ছে তোমরা প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে, তোমাদের টপিক কিন্তু সেম থাকবে, জাস্ট হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে। দেখো আমাদের মনে করো ক্লোজ থেকে আমরা ওই দিন একটা ক্লাস নিয়েছি ক্লোজের উপরে। তো ক্লোজের যে আমি অ্যাডজেক্টিভ ক্লোজের মধ্যে 2টা বিষয় দেখাইছি, বা আমি নাউন ক্লোজের মধ্যে 4টা বিষয় দেখাইছি। এই 4টা বিষয়ের পর তুমি তোমার সারা বই তুমি ইয়ে করো, এই 4টা বিষয় যদি তুমি অ্যাপ্লাই করতে পারো ভাই, তোমার ওইখান থেকে প্রশ্ন আসবেই এবং তুমি পাবা। বুঝতে পারলাম? আমাদের দেখো এখানে কালকে আমাদের ক্লাস হতে পারে আমাদের জেরান এবং পার্টিসিপল। তো এই জেরান এবং পার্টিসিপলের উপর যে আমরা বিষয়গুলো দেখাবো, কি জেরান্ড আমরা দেখাবো স্থির অবস্থায় কিভাবে কাজ করতেছে, পার্টিসিপল আমাদের চলমান অবস্থায় কিভাবে কাজ করতে সকল। ইমরান অনেক ক্লান্ত হয়ে গেছে আমরা দেখতে পারতেছি, ইনশাল্লাহ ইমরান আমাদের ক্লাসগুলো নিবে ইনশাল্লাহ। আমাদের পেট বেঁচে ইমরান এই ক্লাস নিবে, আমাদের জিকে ক্লাসগুলো, ইংলিশ ক্লাসও নিবে, যেহেতু টপারদের ক্লাসে সকলেই করতে চাই। ইনশাল্লাহ তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো আমাদের জিকের কিন্তু কি কি টপিক রয়েছে আমরা এখানে দেখানোর চেষ্টা করতে। দেখো আমরা তোমাদের দিকে পড়াবো না। দেখো প্রথম দিকে বাংলাদেশের পরিস্থিতি, এখন বাংলাদেশের পরিস্থিতি পার্ট করলে আমরা অনেক কিছু দিতে পারি, এখন কিন্তু তোমাদের অনেক কিছু দেওয়ার দরকার আছে নাই। তো বাংলাদেশ পরিস্থিতি আমি দেখলাম যে ইমরানের এত গভীর জ্ঞান, যে কোনো টপিকের উপর এত গভীর জ্ঞান, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের জন্য। বাংলাদেশ পরিস্থিতি, প্রাচীন বাংলার ইতিহাস, এটা কিন্তু আসবেই। বাংলাদেশ পরিস্থিতি থেকে প্রশ্ন আসবে, সংবিধানের ক্লাসও রয়েছে দেখলাম, পৃথিবীর পরিস্থিতি, মহাদেশ, সাগর এবং যুদ্ধ, বিপ্লব, এগুলো সকল কিছু কিন্তু তোমাদের পড়াবে। এবং এখানে আমরা 2টা ক্লাস দেখাইছি আইকিউ, কিন্তু তোমাদের জন্য কিন্তু এইগুলো ক্লাসের পরেও আমরা আরো বেশি ক্লাস নেব। এবং দেখো মৌলিক দিকে 3টা ক্লাস দিয়েছি, কিন্তু 3টা ক্লাসের উপরেও আমাদের মনে হয় 6-7টা ক্লাস হবে। কিন্তু তোমাদের 3টা ক্লাসের মধ্যে বেসিক প্লাস অ্যাডভান্স, এবং পরে যে ক্লাসগুলো হবে ওইগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস প্লাস হচ্ছে তোমাদের সমস্যা থাকলে তোমরা ওইগুলো ক্লাস করতে পারবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। যারা ভর্তি হতে চাও দ্রুত তোমরা নক দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং ইভেন কি আমি ক্লাস করানোর সময় আমাদের অনেকজন নক দিয়েছে, আমি দেখতে পারি না, কারণ হচ্ছে আমার মোবাইল দিয়ে তো রেকর্ডিং করা হচ্ছে, এই জন্যে। ইনশাল্লাহ যারা আমার নক দিছো ইনশাল্লাহ তোমাদের আমি উত্তর দিব। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। ইনশাল্লাহ সেকেন্ড টাইম তুমি সফল হবাই, দেখিও জাস্ট লেগে থাকিও। ইমরান বললো না 12 থেকে 14 ঘন্টা যদি পড়তে পারো ওই দিন ভিডিওর মধ্যে, এবং ইমরানের ওই ভিডিওটা অনেক জনে দেখছে, বুঝছো? এবং আমাদের ফেসবুক পেজটাও কিন্তু এখন গ্রো হচ্ছে, আমরা চাচ্ছি যে ফেসবুক পেজের মধ্যে আমরা কাজ করার জন্য। আশা করি তোমাদের বোঝাতে পারছি। লাস্টে কিছু কথা বলা দরকার ছিল, এই জন্য বললাম। তোমরা ভালো থাকবে এবং সকলেই পড়ার চেষ্টা করো, কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষা কিন্তু লাস্টের পর্যায়ে রয়েছে। এইচএসসি পরীক্ষা শেষই বলা যায়, কারণ হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞানের একটা পরীক্ষা রয়েছে, আর একটা 19 তারিখে অর্থনীতি দ্বিতীয় পত্র হয়তো পরীক্ষা রয়েছে, কিন্তু তারা কিন্তু এখনই শুরু করে দিয়েছে। তো তোমরা যদি এখন বসে থাকো না বা আমি এখন পড়বো না, আমি কিছুদিন পরে পড়ি না, কয়েকদিন পরে তো কোচিং এ ভর্তি হবে, কোচিং এর হবে, তো ওইখানে আমরা করবো না। এরকম যদি করে ভাই, সেকেন্ড টাইম চান্স পাওয়া তো সহজ না। যদি তুমি লেগে থাকতে পারো, আমি জানি সেকেন্ড টাইম তোমাদের অনেকজনে অনেক কথা বলে ফেলছে, এবং তোমরা আমাকে অনেকজনে মেসেজ করছে আমাদের পেট বেসে রয়েছে যারা। আমি কিন্তু সবচেয়ে বেশি যেটা হয় আমাদের গ্রুপের, আমি কিন্তু গুরুত্ব দেই, কারণ হচ্ছে তোমাদের কথা যদি আমরা নাই শুনি, তোমরা ভর্তি হয়ে থাকলা কিন্তু তোমাদের গুরুত্ব দিলাম না, তাহলে দরকার আছে? সো তোমাদের গুরুত্ব যদি তোমরা পেতে চাও, অর্থাৎ মেন্টরশিপের যে বিষয়টা আছে তোমরা যারা পরে দেখবা, তো এটা আমরা 100% বলতে পারি তোমাদের সর্বোচ্চ সাপোর্ট আমরা দিব। তো আশা করি বুঝতে পারছি, আর ক্লাসটা বড় করব না, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।